গল্প শেষ বেঞ্চের মা। আরেব্বা চৌধুরী। পর্ব সংখ্যা 4। বুয়া চলে গেলেও তার বলা কথাগুলো যেন নিশির বুকের ভেতর বীজ হয়ে আটকে রইল। মেরে দিয়ে বলতাম, মরে গেছে। শব্দগুলো কাটার মতো খোঁচা দিতে লাগলো বারবার। অস্থির হয়ে চুলের গোছা কানের পেছনে সরিয়ে নিজের মাথায় হালকা চাটি মেরে বলল, কি সব আজেবাজে ভাবছি আমি। কিন্তু তবুও মনে হচ্ছিল, কেউ যেন আড়ালে দাঁড়িয়ে সেই কথাগুলো আবার ফিসফিস করে বলে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। দরজা ঠেলে নাহিদ ঘরে ঢুকতেই নিশি ভরাট নিঃশ্বাস ছাড়ল, যেন সারাদিনের চাপটা এক নিমিষে ফেলে দিতে চাইছে। নিশি ক্লান্ত গলায় বলল, শোনো, আজ মা ঘরের ভেতর নোংরা করে ফেলেছিলেন। সব একা হাতে সামলেছি, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, তাকে গোসল করানো সবই। তারপর একটু থেমে নরম স্বরে বলল, এখন তো বুঝতে পারছো, কেন আমি ওনাকে বেশি তেলমশলা খেতে দিই না। এ আর এমন কি, বুড়ো মানুষ, এ বয়সে এরকম একটু আধটু হতেই পারে। নাহিদের কথায় কোনো অনুভূতির টনটনানি ছিল না। শুধু সোজাসাপটা উত্তর দিল, যেন বিষয়টি খুবই স্বাভাবিক। নিশি চাপা রাগ আর কষ্টে ঠোঁট কামড়ে বলল, হয়, সেটা আমি বলছি না। আমার কষ্টটা তখনই হয়, যখন তুমি এসব দেখেও দেখো না। তোমার ওই ভুল ধারণাটা, আমি নাকি তোমার মাকে ভালোবাসি না, এই কথাটাই আমায় সবচেয়ে বেশি আঘাত করে। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। নিশি, আমারও মনে হয় না, মাকে এভাবে একা ঘরে বন্দি করে রাখা ঠিক হচ্ছে। কিছুটা মুক্ত করে দেওয়া উচিত ওনাকে। নিশি চমকে তাকালো। ওই বুয়ার কথা কানে নিচ্ছ? বুয়া তো খারাপ কিছু বলেনি নিশি। এটা করলে খারাপ কিছু হবে না। দেখি না মায়ের শারীরিক অবস্থা একটু ভালো হয় কিনা। নিশির চোখে হতাশা জমে উঠল। আজও ঘর নোংরা করেছেন উনি। কাল যদি পুরো বাড়িটাই করেন, তখন কে পরিষ্কার করবে? নাহিদ নির্বিকার ভঙ্গিতে বলল, লোক লাগিয়ে করানো যাবে। আপাতত মাকে এই বন্দিদশা থেকে মুক্ত করা দরকার। দেখো, উনি একটু সুস্থ হলে আমাদেরই লাভ, ওষুধের পেছনে অত খরচ হবে না। আর হাঁটাচলা করতে পারলে পেট খারাপ হলেও নিজেই বাথরুমে যেতে পারবেন। নিশি আর তর্ক করল না। যা ভালো বোঝো, করো। এটুকু বলেই রান্নাঘরের দিকে চলে গেল, তার চলার ভঙ্গিতে অনুচ্চারিত অভিমান স্পষ্ট। নাহিদ নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে গেল। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে টেবিলে রাখতেই পাশের ঘর থেকে ভাঙা গলায় ডাক শোনা গেল। নাহিদ বাবা, তুই এসেছিস? নাহিদ দরজার দিকে এগিয়ে মায়ের সামনে এসে নরম গলায় বলল, হ্যাঁ মা, এসেছি। এদিকে একটু আসবি বাবা? ডাকে সাড়া দিয়ে নাহিদ ধীর পায়ে নূরজাহানের ঘরে ঢুকল। মায়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, শুনলাম আজ ঘর নোংরা করেছ? কথাটা শুনতাই নূরজাহান বেগমের চোখ নেমে গেল নিচে। মুখমণ্ডলে যেন লজ্জা, কষ্ট আর বয়োজীর্ণ অপমৃত্যুর ছাপ একই সাথে ভেসে উঠল। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে নাহিদ আবার বলল, কিছু দরকার আছে? যদি না থাকে, তাহলে যাই, অফিস থেকে মাত্রই এসেছি, ক্লান্ত লাগছে। নূরজাহান বেগম স্তব্ধ গলায় বললেন, আচ্ছা বাবা যা। তার কণ্ঠের ভিতরে একরাশ অব্যক্ত বেদনাই যেন টনটনে হয়ে রইল। পরের দিন সকাল। অফিসে বের হওয়ার আগে নাহিদ নীরবে মায়ের দরজা ঠেলে খুলে দিল। মা, দরজাটা খোলা রাখলাম। বাইরে একটু হেঁটে নিও, ভালো লাগবে। নূরজাহানের চোখে শিশুর মতো আলো জ্বলে উঠল। অনেক দিনের আটকে থাকা নিঃশ্বাস যেন এক মুহূর্তে মুক্তি পেল। তিনি লাঠি হাতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। যেন কারাবাস ভেঙে বের হওয়া কেউ প্রথমবারের মতো আলো দেখছে। করিডোরের মাথায় দাঁড়িয়ে চারপাশটা দীর্ঘদিন পর গভীরভাবে দেখলেন তিনি। দেয়াল, জানালা, বারান্দার পুরনো বাতাস সব যেন নতুন লাগে আজ। তার পদচারণা ধীর, তবুও প্রাণবন্ত। বুকভরা নিঃশ্বাস নিতে নিতে ফিসফিস করে বললেন, কতদিন পরেই মুক্তি। নাহিদ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রাণচাঞ্চল্য, এই উচ্ছ্বাস কি সেই অসুস্থ, ভঙ্গুর মায়ের? মাকে দেখে তার মনেই হল, মানুষকে মুক্ত করে দিলে বুঝি সে এভাবেই আবার বাঁচতে শেখে। তবে কি এই চার দেয়ালের বন্দিদশাই আসলে তাকে কুঁকড়ে দিয়েছিল?
ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। নাহিদ কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। মুক্ত হাওয়ায় হাঁটতে থাকা নূরজাহানের মুখে যে স্নিগ্ধতার রেখা ফুটে উঠেছিল, সেটা তার চোখ এড়াল না। তবুও কিছু না বলে ব্যাগ কাঁধে তুলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে। নিশি ছেলেমেয়েকে স্কুলে দিয়ে ঘরে ফিরতেই দেখতে পেল নূরজাহান বেগম ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোচ্ছেন। নিশির কণ্ঠে অস্থিরতা। ঘরে হাঁটছেন, হাঁটুন, রান্নাঘরে আসবেন না। একটু পরে এই রান্নাঘরও নোংরা হবে, সব পরে আমাকে পরিষ্কার করতে হবে। কথাগুলো শোনার পরও নূরজাহান থামলেন না। তিনি যেন নিজের জগই ডুবে আছেন। রান্নাঘরের দরজা পেরিয়ে ভেতরে ঢুকে গেলেন। রান্নাঘরের পুরনো ইটসিমেন্টের দেওয়ালগুলোতে ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন তিনি। যেন হারিয়ে যাওয়া কোনো স্মৃতিকে ছুঁতে চাইছেন। যেন কোনো গোপন ভাষায় সেই দেয়ালগুলো তার একাকিত্ব নরম করে সয় নিচ্ছে। কেটে গেছে বেশ কিছুদিন। এই বাড়ির বাতাসে যেন একটু করে হালকা উষ্ণতা ফিরে এসেছে। নূরজাহান বেগমও আগের তুলনায় অনেকটাই সুস্থ, চোখের কোণে সেই আগের ঝিম ধরা নিস্তেজতা নেই, তার বদলে আছে নিঃশব্দ এক প্রাণচাঞ্চল্য, যেন মুক্ত হাওয়া পেয়ে ভেতরের গুমোট ভাবটা একটু একটু করে সরে যাচ্ছে। রাতে শুয়ে শুয়ে ভাবছিলেন, কাল নাহিদের জন্মদিন, আমার একমাত্র ছেলে, আমার জীবনের শেষ আশ্রয়। বহু বছর হলো নিজের হাতে কিছু রেঁধে ছেলেকে খাওয়াতে পারেনি। বুকের ভেতর যেন হঠাৎই এক পুরনো শখ মাথা তুলল। আগে তো জন্মদিনে পায়েস না রান্না করলে ছেলেটা খুব রাগ দেখাতো, এখনো কি সে আগের মতো খুশি হবে? মুখে ধরা পড়ল ম্লান, তবু আশাবোধের হাসি। এই ভাবনার ঢেউয়ে ভেসে ভেসেই ঘুমিয়ে গেলেন নূরজাহান বেগম। সকালে ঘুম ভাঙতেই লাঠি ভর করে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলেন তিনি। নিশি তখনও ঘুমে, বাড়ির চারপাশে নিস্তব্ধতার নরম রেখা। নূরজাহান বেগম আলতো করে চুলোর পাশে দাঁড়িয়ে একটা হাঁড়ি নামিয়ে পায়েস বসিয়ে দিলেন। দুধ ফুটতে শুরু করলে তার মুখে যেন এক শিশুসুলভ তৃপ্তির ছায়া ফুটে উঠল। ভালোবাসার শিশি যেন অদৃশ্য কোনো হাত রান্নার হাঁড়িতে উপচে ঢেলে দিচ্ছে। চিনি দিচ্ছেন যত্নের মাপে, চাল ধুচ্ছেন মনের শুদ্ধতায়। তার চোখে একটাই দৃশ্য, নাহিদ হেসে বসে আছে, আর সে মন ভরে ছেলেকে খেতে দেখছে। নিজের মনেই ধীর স্বরে বললেন তিনি, আজ আমার ছেলে খাবে আর আমি অপার শান্তিতে দেখব। কতদিন পর আবার ওর জন্য রান্না করছি। কিছুক্ষণ পর নিশি রান্নাঘরে এসে দেখল ধোয়া ওঠা পায়েসের হাঁড়ি। চোখ কপালে উঠে গেল তার। আশপাশ তাকিয়ে দেখল কেউ নেই। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজের মনেই বিড়বিড় করল, কে রান্না করতে পারে এই পায়েস? শাশুড়ি? উহুম, উনি তো বৃদ্ধ মানুষ, এভাবে একা রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা কি সম্ভব? তাহলে কে? কৌতূহল আর অস্বস্তির মিশেলে নিশি নীরবে নূরজাহানের রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে পৌঁছাতেই দেখল নূরজাহান বেগম খাটে সোজা হয়ে বসে আছেন। নিশি ঢুকতেই তিনি স্নিগ্ধ চোখে তাকিয়ে বললেন, উঠে পড়েছ বৌমা? নিশি সন্দেহভরা দৃষ্টিতে তাকালো। হুম, রান্নাঘরে দেখলাম পায়েসের হাঁড়ি। আপনি রেঁধেছেন? নূরজাহান বেগমের মুখে হালকা লাজুক হাসি ফুটল। হ্যাঁ, আজ তো নাহিদের জন্মদিন। তাই ভাবলাম, একটু পায়েস বানাই। ও তো পায়েস খুব পছন্দ করে। নিশির ভ্রু কুঁচকে গেল। কথায় বিরক্তি স্পষ্ট। আপনি এসব করে বেরাবেন, পরে যদি কোনো ক্ষতি হয় দোষ এসে পড়বে আমার ওপরই। আপনার ছেলে ভাববে আমিই আপনাকে দিয়ে কাজ করাই। নূরজাহান শান্ত গলায় উত্তর দিলেন, আমি নাহিদকে বলে দেব বৌমা, আমি নিজেই করেছি, কেউ আমাকে বলেনি। নাহিদ ঘুম থেকে উঠতেই নিশি একটু উচ্চস্বরে বলল, আজ তোমার জন্মদিন, তাড়াতাড়ি তৈরি হও, নাশতা রেডি। নাহিদ চোখ রোগড়াতে রোগড়াতে রান্নাঘরের দিকে এগোতেই হালকা দুধচালের গন্ধ নাকে এসে লাগল। চমকে গেল। এই গন্ধটা পায়েসের না? নিশি মুখ ফেরাল না। শুধু বলল, রান্নাঘরে গিয়ে দেখো। রান্নাঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাহিদের চোখে পড়ল, ধোয়া ওঠা, সাদা দুধের পায়েস। হাতের লাঠিটা টিকটিক শব্দ করে রান্নাঘরের পাশেই দাঁড়িয়ে আছেন নূরজাহান বেগম। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, আবার লজ্জা মেশানো এক মায়া। নাহিদ অবাক হয়ে বলল, মা তুমি তুমি রেঁধেছ এগুলো?
নূরজাহান বেগম মাথা নিচু করে মৃদু হেসে বললেন, তোর জন্মদিন বাবা, ছোটবেলায় তোকে পায়েস না দিলে তো দিনই শুরু হতো না। কত বছর পর ভেবেছি, আজ না হয় একটু করি। কথাটা শেষ হতেই নাহিদের বুকে অদ্ভুত একটা কাটার মতো ব্যথা লাগল। সে কোনোদিন আবেগপ্রবণ নয়, আবার তেমন কঠোরও নয়, মনটা মাঝামাঝিই থাকে। কিন্তু আজ মায়ের কণ্ঠে সেই থরথরানি, সেই লুকানো আকুলতা সব মিলিয়ে যেন মনটা একটু আলগা হয়ে এলো। নাহিদ এগিয়ে গিয়ে ধীরে বলল, মা তুমি রান্না করতে গেলে কেন? তোমার শরীর। নূরজাহান কথা কেটে দিলেন, শরীর নষ্ট হলে হবে, কিন্তু মনের কষ্টটা যদি সারা জীবন নিয়েই বাঁচতে হয় তখন? তোর হাতে একবেলা পায়েস তুলে দিতে পারলে মনে যে একটা শান্তি আসে তাই আর কোনো কিছুতেই খুঁজে পাই না। বলার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো হঠাৎই ভিজে উঠল। দুফোঁটা জল টুপোটুপ করে ঝরে পড়ল গাল বেয়ে। নাহিদ ধীরে মায়ের হাত ধরল। মা আমি কি তোমাকে বুঝি না? নূরজাহান মৃদু হাসলেন। তুই না বুঝলে আর কে বুঝবে রে বাবা? তুই তো আমার প্রাণের টুকরো, তুই তো আমার সব। কখনো ধমক দেওয়া তো দূর, তোর সাথে আমি জোরে কথাও বলিনি। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। নিশি রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সব দেখছিল। মায়ের ফোঁটা ফোঁটা জল আর সেই অপার মমতায় নাহিদের মুখটাও যেন মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। নূরজাহান আবার বললেন, চল বাবা, পায়েস খেয়ে নে, প্রায় 4 বছর পর তোর খাওয়া দেখে তৃপ্ত হব। নাহিদ কথা না বলে নিচু হয়ে বসে মায়ের হাতে ধরা বাটিটা নিল। চামচটা মুখের কাছে তুলতেই দুধচালের মিষ্টি ঘ্রাণে চোখে আবার একটা হালকা কুয়াশা জমল। মুহূর্তেই চোখ সরিয়ে ফেলল যাতে কেউ বুঝতে না পারে। আপনারা যারা গল্প পড়ে প্রত্যেকে রেসপন্স করুন, এখন থেকে একদিন পর পর এই গল্প আসবে। নাহিদের খাওয়া শেষে নিজের কাপা হাতের আঙুলে আঁচল জড়িয়ে ছেলের মুখটা আলতো করে মুছে দিলেন নূরজাহান। যেন বহুদিন পর এই স্পর্শের অনুমতি পেয়েছেন তিনি। সেই পুরনো দিনের মতো যখন ছোট্ট নাহিদ দৌড়ে এসে বলতো, মা, মুখটা মুছিয়ে দাও তো। স্মৃতি চোখের কোণে টুপটুপ করে জল এনে দিল। তিনি সেগুলো লুকাতে মাথা নিচু করলেন। আজ সবাই মিলে বাইরে খাওয়ার সিদ্ধান্ত নিল নাহিদ। নাহিদের মুখে একটা উচ্ছ্বাসের ছাপ ফুটলেও নূরজাহানের মুখে উদ্বেগের ছায়া। তিনি ধীরে বললেন, অকারণে এত টাকা খরচ করার কি দরকার বাবা? বাজার থেকে সামান্য জিনিস আনলেই তো ঘরে ভালো রান্না করে খাওয়া যায়। ঘরের খাবারই তো সবচেয়ে স্বাস্থ্যকর। সঙ্গে সঙ্গে নিশের চোখে মুখে বিরক্তির রেখা ফুটে উঠল। আমরা বাইরে খেতে যাব, এটাই ঠিক করেছি। আপনি দয়া করে এসব নিয়ে মাথা ঘামাবেন না। নূরজাহান আর কিছু বললেন না। শুধু নিঃশব্দে বসে রইলেন, মনে মনে ভাবলেন, ছেলের ভালো চাইতেন তো বলেছিলাম। দিনগুলো এভাবে চলতে লাগল। নূরজাহান বেগম ধীরে ধীরে আবার আগের মতোই ঘরের কাজগুলোতে সাহায্য করা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ছেলের জামা কাপড় ভাঁজ করে রাখতেন, ময়লা জামা আলাদা রাখতেন। নাহিদের সমস্ত কিছুই তিনি নিজ দায়িত্বে দেখতে লাগলেন। কখনো কখনো হাঁড়ির ঢাকনা সরিয়ে বলতেন, তরকারিতে ঝাল একটু বেশি বৌমা, নাহিদের পেট তো সহ্য করতে পারে না। এই যত্নভরা খেয়ালগুলো নিশির চোখে বিরক্তিকর লাগত। সে চায় না কেউ তাকে শিখিয়ে দিক, কেউ তার কাজে নজর রাখুক, বিশেষ করে শাশুড়ি। তবুও নূরজাহান থামেন না। নিজের শরীরটাকে ভুলে গিয়ে তিনি শুধু ছেলেকে ঘিরে থাকেন। নাহিদের কোনো কিছু অপচয় হতে দেখলে ব্যথা পেয়ে বলেন, এই খাবার ফেলে দিও না, আমি খেয়ে নেব, আমার ছেলে নিজের কষ্টে উপার্জন করা টাকা দিয়ে এসব কিনে এনেছে। খেতে বসেও বলেন, ওটা নাহিদের জন্যে রেখে দাও, ওটাও রেখে দাও। ও অফিস থেকে এলে খাবে। নাহিদ কখনো এসব নিয়ে কিছু বলেও না। সে বাড়ি ফিরলে নূরজাহান যখন আঙুলের ফাঁকে ফাঁকে ছেলের চুলে হাত বুলিয়ে দেন তখন তার চোখে মায়ার নিবিড় আলো দেখা যায়। তার জন্যই হয়তো নূরজাহান সারাদিন ঘরের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকেন, কোথাও ফোঁটা পানি পড়ে থাকলে মুছে দেন, কোথাও জিনিসপত্র বেশি দামি মনে হলে নিশিকে সাবধান করে বলেন, সাবধানে চালাবে বৌমা, আমার ছেলের কষ্টের টাকা। আর নিশি এসব কথা শুনলেই মনে মনে বিরক্তি জমে ওঠে। তার বাইরের শান্ত মুখের ভেতরে যেন ছাইচাপা আগুন।
কিন্তু নূরজাহান বুঝতেই পারেন না, তিনি শুধু ছেলেকে ঘিরে থাকা নিজের পৃথিবীটুকুই দেখেন। প্রতিটি খাবার, প্রতিটি জিনিস, প্রতিটি সিদ্ধান্তে তিনি শুধু একটাই চিন্তা করেন, নাহিদের যেন কিছু না কমে, নাহিদ যেন ভালো থাকে। নাহিদই তো তার পৃথিবী। এভাবেই দিন গড়ায়। মায়ের স্নেহে ভিজে থাকা ঘর আর বৌমার নীরব বিরক্তিতে পোড়া বাতাস মিলেমিশে তৈরি হয় এক অদৃশ্য অস্থিরতা, যেখানে নাহিদ মাঝখানে দাঁড়িয়ে থেকেও যেন কিছুই ঠিকমতো টের পায় না। চিংড়ি মাছ ভেজে নাহিদের টিফিনে দিয়ে বাকিটুকু দুপুরের খাবারের টেবিলে রেখে নিশি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। ঠিক তখনই নূরজাহান বেগম লাঠি ভর দিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ালেন। চিংড়ির প্লেটটার দিকে গভীর মমতা নিয়ে তাকিয়ে বললেন, চিংড়ি মাছ নাকি? আমার ছেলের খুব প্রিয় এটা। চিংড়িগুলো রাতের জন্য রেখে দাও বৌমা, ও ফিরে এসে খাবে। নিশির মুখের রং মুহূর্তে বদলে গেল। রাগ চেপে রাখতে না পেরে বলল, আপনার কি মনে হয় আমি আমার স্বামীকে ভালোবাসি না? সে কি খেতে পছন্দ করে আমি জানি না? আর এই বাড়িতে কি শুধু সেই চিংড়ি খায়? আমরা কি কেউ কিছু পছন্দ করতে পারি না? নূরজাহান থম মেরে গেলেন। বৌমার এমন তীক্ষ্ণ কণ্ঠস্বরে তিনি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। এরপর থেকে বাড়ির ভেতর যে অশান্তির ঢেউ বইতে শুরু করল, তা আর সামলানো গেল না। নূরজাহান বেগমের যত চাওয়া পাওয়া সব একটাই, নাহিদ কোথায় যাচ্ছে, কখন ফিরছে, কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে, কার সাথে কথা বলছে, সবই নিয়ে তার অদম্য উদ্বেগ। উনার এসব কাজে নিশি যেন প্রতিদিনই একটু একটু করে ক্লান্ত হতে লাগল। সকালে ভোরে ঘুম ভাঙতেই দেখা যায় নূরজাহান রান্নাঘরে। নিশি কঠোর গলায় শতবার বারণ করলেও তিনি তা শুনেন না। কতবার করে বলেছে, রান্নাঘরে আসবেন না মা, আপনি শুধু শুধু জিনিসপত্র এলোমেলো করেন। তবুও নূরজাহান লাঠি ঠুকঠুক করে রান্নাঘরে ঢুকে পড়েন। কখনো নাহিদের পছন্দের ডিমের ঝুড়ি বানাতে গিয়ে পুরো চুলায় পুড়ে যাওয়া ডিম ছড়িয়ে রাখেন। কখনো সেমাই বানাতে গিয়ে দুধ উথলে পড়ে পুরো গ্যাস আর মেঝে নোংরা করেন। নিশি বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে, আপনার এতই যখন শখ রান্নার, তখন আপনার ছেলেকে নিয়ে আলাদা সংসার করেন না কেন? এখানে এসে আমার সবকিছু নষ্ট করেন কেন? নূরজাহান ভয়ার্ত চোখে তাকিয়ে বলেন, বৌমা, আমি তো শুধু আমার ছেলের জন্য। এ কথাটুকুই তিনি বলতে পারেন। তারপরই নিশির রাগে চোখ লাল হয়ে ওঠে। বাড়িতে কেমন যেন উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয় প্রতিদিন। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হলো। নূরজাহান সব সময় নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতে চান। সব সময়ই বলেন, এটা আমার নাহিদের জন্য রেখে দাও, ও ফিরলে খাবে। আমি সব সময় ওকে ভরা পেটে রাখতাম। নিশির চোখে এটা অতিরিক্ত ভালোবাসা নয়, বরং অবাঞ্ছিত হস্তক্ষেপ। বাড়িরই একটা প্লেট, একটা চামচ, এক গ্লাস পানি সব যেন নাহিদের নামে বাঁধা। নিশির কাছে মনে হয়, এই বাড়িতে আর কেউ নেই, শাশুড়ির সেই ছেলেই একমাত্র মানুষ। কখনো নাহিদ ছুটে এসে বলে, মা, তুমি কেন রান্নাঘরে গেলে? নূরজাহান হাসিমুখে উত্তর দেন, তুই খাবি বলে বানাইছিলাম বাবা, তুই পছন্দ করিস তো। নিশি তখন পিছন দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ভাবে, তার থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার জন্যই শাশুড়ির এই ছলচাতুরি। এভাবেই দিনের পর দিন কলহ জমতে জমতে পাহাড় হয়ে উঠল। আজকাল ছোট ছোট কথাতেই তাদের সংসারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নূরজাহান সারা বাড়ি টহল দিয়ে বেড়ান, এটা নাহিদের জন্য রেখে দাও, ওটা নাহিদের, এই জামাটা নোংরা পরিষ্কার করো, নাহিদের অফিসের কাপড় আলাদা করে রাখো। নিশি রীতিমতো হাঁপিয়ে ওঠে। তার মনে হয়, সে যেন এই সংসারের কেউ না, শুধুই এক অদৃশ্য অতিথি। আর নাহিদ, সে খুব আবেগীয় নয়, আবার কঠোরও নয়। শান্ত স্বভাবের মানুষ। দু পক্ষকেই বোঝাতে চায়, কিন্তু দুই আগুনের মাঝখানে পড়ে নিজেই দগ্ধ হয়। ঘরে ফিরলেই কখনো বউয়ের অভিযোগ, কখনো মায়ের কান্না, কখনো দুজনেরই অভিমান। নাহিদের মন ভার হয়ে ওঠে, কিন্তু কাউকে কিছু বলতেও পারে না। নিশি রোজকার মতোই নাহিদ অফিস থেকে ফিরলে অভিযোগের ঝুলি সামনে নামিয়ে বসে। তার চোখে মুখে বিরক্তি, কথায় চাপা ক্ষোভ। আজও দেখেছ? তোমার মা রান্নাঘর তছনছ করে রেখে গেছেন,
তোমার জন্যই শুধু রান্না করে, বাকিদের খাবার যেন চোখেই পড়ে না। উনাকে তো কেউ রান্না করতে বলেনি, রান্না যখন করবেনি তখন সবাইকে দিলে কি হয়? নাহিদ চুপ করে জুতোর ফিতা খুলতে থাকে। ওর নীরবতা যেন চারদিকে আরো ভারী হয়ে ওঠে। সে না প্রতিবাদ করে, না সম্মতি দেয়, শুধু নিঃশব্দে সবটা শুনে যায়। শিশুরাও এখন নিশির সুরে সুর মিলিয়ে দাদির নামে নালিশ তোলে। দাদি আমাদের নাস্তা বানিয়ে দেয় না। দাদি শুধু আব্বুর জন্য রাখে। দাদি রান্নাঘরে এলেই ঝামেলা করে। নাহিদ কখনো কখন মাকে রান্নাঘরে যেতে নিষেধ করে। নূরজাহান কিছু বলেন না। তার অভিমান গলার ভেতরেই জমে থাকে। চোখ দুটো একটু ভিজে ওঠে যদিও তিনি তা কাউকে দেখান না। নাহিদের কথা উঠলেই তার সমস্ত হৃদয় যেন আলোকিত হয়ে ওঠে। ছোটবেলা থেকেই নাহিদকে তিনি এমন আদরযত্নে বড় করেছেন যে নিজের পাতে মাংস পড়ুক না পড়ুক, ছেলের থালা ভরাট করাই ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ। নাহিদ যদি একটু হাসত তার জন্য ওটাই ছিল উৎসব। ছেলের পছন্দের বিরিয়ানি, চিংড়ি, পায়েস সবকিছু তিনি রান্না করতেন কিন্তু নিজের মুখে তুলতেন না, মেনে নিতেন, আমার ছেলে খেয়ে তৃপ্ত থাকলেই তো আমার পেট ভরে। এ অভ্যাস, এ ভালোবাসা এত বছরের এখন কি এক মুহূর্তে পরিবর্তন হয়? তাই আজও রান্নাঘরে গেলেই তিনি প্রথমেই ভাবেন, নাহিদ কি খাবে? কি খেলে ওর ভালো লাগবে? কিন্তু এই আন্তরিকতার মাঝেই নিশির চোখে পড়ে অন্যরকম দৃশ্য। তার কাছে মনে হয়, শাশুড়ি যেন শুধু নিজের ছেলেকেই মানুষ মনে করেন। বাকি তিনজনের অস্তিত্ব নাকি তার কাছে তুচ্ছ। এতদিনের স্নেহ, যত্ন, অভ্যাস সবই যেন অভিযোগের পাহাড়ে ঢেকে যায়। নূরজাহান রান্নাঘরে একটু কাজ করলেই ঝগড়া। এ রান্নাঘর অগোছালো করলেন কে? আপনার এই কাজগুলো আমি আর সহ্য করতে পারছি না। আপনার ছেলে কি শুধু একাই খায় নাকি? নূরজাহান টলমল চোখে শুধু বলেন, আমি তো ভাবছিলাম নাহিদ রাতে ফিরে খাবে তাই। তার কণ্ঠে মমতা, চোখে লজ্জা, মুখে দুঃখ। তবু সেই কথা কেউ শোনে না। এভাবে দিনে দিনে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। সামান্য কিছু নিয়েই বিতণ্ডা, রাগারাগি, ঝগড়া লেগেই থাকে। নূরজাহানের চাওয়া বলতে কিছু নেই, নেই গহনা, নেই কাপড়, নেই নিজের জন্য কোনো দাবি। তার একমাত্র চাওয়া ছেলের মুখটা যেন হাসিমুখে থাকে। তার সকাল শুরু হয় নাহিদের খোঁজ নিয়ে, রাত শেষ হয় ছেলের জন্য কিছু আলাদা করে রেখে। কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসাটাই যেন সংসারের সবার চোখে বোঝা হয়ে দাঁড়ায়। নিশি এবার নাহিদকে চোখে চোখ রেখে বলল, অনেক হয়েছে, আর নয়। তোমরা মাছিলে দুজনেই যেন এক, এই আচরণ আমাকে ভেঙে দিয়েছে। বিগত বছরগুলোতেও উনি আমাকে এভাবে কষ্ট দিয়ে এসেছেন। যখন উনার হাঁটাচলা সীমিত হয়ে গেল, আমি কিছুটা নিঃশ্বাস নিতে পেরেছিলাম, স্বস্তি পেলাম। আর এখন আবার সেই সব শুরু হয়ে গেছে, ঠিক যেন পুরনো আঘাতগুলো নতুন করে যাচ্ছে। নিশি ধীরে ধীরে নাহিদের দিকে তাকিয়ে বলল, এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, নাহিদ। তোমার মা, নয়তো আমরা, আমার ছেলেমেয়ে আর আমি। এই সংসারে তুমি আর দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না, আর আমিও আর সহ্য করতে পারছি না। নাহিদ কপাল কুঁচকে দাঁড়িয়ে বলল, তাহলে এখন কি করা উচিত? নিশি চোখে অগ্নিস্ফুলিঙ্গ ফুটিয়ে বলল, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমার সন্তান দুটোকে নিয়ে। আমি চাই না, কোনোদিন তাদের চোখে আমার কষ্ট দেখুক। আমি চাই না, তারা এই সংসারের অশান্তি আর জটিলতার বোঝা বহন করুক। নাহিদের মন দোল খাচ্ছিল। একদিকে মা, যার জন্য সে জন্মেছে, যার প্রতি তার অতল ভালোবাসা, অন্যদিকে স্ত্রী ও সন্তান যারা তার দুনিয়ার আলো। চোখের সামনে দুই পথ, দুই দায়বদ্ধতা। নিশির কথাগুলো ঘুরে ফিরে তার কানে বাজছে, যেন এক গভীর সতর্কবার্তা, এবার আর সময় নেই, কিছু একটা করতে হবে। এত এত মানুষ গল্প পড়েন কিন্তু রেসপন্স করেন না কেন? আপনাদের থেকে ভালো সাড়া আসলে লিখতেও ভালো লাগে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।